শুভ্রনীল দত্ত একজন ছাত্র ছিল পাটওয়ানে, মহা বদমাইশ, কিন্তু পড়তে চিরকাল খুব ভালোবাসে। এখন হঠাৎ করে এক একদিন উদয় হয় আর কত কিছু নতুন পড়েছে, জেনেছে, গল্প করে যায়, শুনতে ভালোই লাগে, কিন্তু বুঝতে পারি না বা বানিয়ে টানিয়ে বলছে কিনা। রেকর্ড করে রাখবো, ঠিক করেওছি, কারণ তোমরা সবাই যদি শোনো তাহলে কেউ না কেউ নিশ্চয়ই বলে দিতে পারবে যদি বানিয়ে বলে থাকে। এই যেমন সেদিন এসে পাঠওয়ান কিচেনের খাওয়া দাওয়া নিয়ে কথা হতে হতে সেই পুরনো শান্তিনিকেতনে নাকি ওই নানান রঙের সিল্কের কাপড় পরে সবাই, জানতাম না আগে, নতুন শুনলাম। তোমাদের যদি শুনতে ইচ্ছে করে শুনতে পারো। আচ্ছা অভিজ্ঞতা, আমরা পাঠভবনে ভর্তি হয়ে প্রথম যেটা রাত্রি কাটিয়ে পরের দিন সকালবেলায় শিখেছিলাম, দাদারা শিখিয়েছিল, সেটা হচ্ছে মশারি কীভাবে ভাঁজ করতে হয়। আর কিচেনে গিয়েই আর একটা জিনিস শিখেছিলাম, সেটা হচ্ছে খাবার কীভাবে চাইতে হয় সাংকেতিক ভাষায়। মানে 1 আঙুল তুললে পরে ভাত আসবে, 2 আঙুল তুললে ঝোল, 3 আঙুল তুললে ডাল, 4 মানে তরকারি, 5 মানে জল। আর দই আমরা কনফিউজ করতাম, মানে যে কী করা যাবে, কেউ দুটো হাতে তুলে দিত। দইটা চাইলে পাওয়া যেত না, তো ওটা একবারই দেওয়া, চাইবার কোনো একটা সুযোগ ছিল না। হ্যাঁ, এটা আপনাদের সময়ও ছিল এই সাংকেতিক ভাষায়? ওটা আমাদের সময় ছিল না, সবাই যে যার তো ভাত ডাল মানে কোলাহল। আমার ধারণা ঠিক ওই আমি যখন কাজে যোগ দিচ্ছি 88 সালে, তার ঠিক আগে ওই গৌতম তালুকদার বলে একজন প্রাক্তন ছাত্র, জগাদা বলে ডাকতো সবাই, ও পাঠওয়ান কিচেনে কেটারিংয়ের দায়িত্বে, মানে আমরা যখন ছাত্র তখন তো বিশ্বভারতী নিজে চালাতো, মানে ম্যানেজার থাকতেন একজন, ইত্যাদি ইত্যাদি। তাতে বোধহয় লোকসান প্রচুর হচ্ছিল বলে ওটা পরে ওই কেটারারদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। সেটাও আমি কাজে যোগ দেওয়ার আগে। তো ওই গৌতমদা যখন ছিল, আমার মনে হয় ও যেহেতু এই নিজে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, এটা মনে হয় ওর পরিকল্পনা। আচ্ছা, আর বান চাকলা দিত আপনাদের সময়? মানে আপনাদের সময় এক দিদি আপনাদের চাইতে ছোট, তিনি বলেছিলেন যে এটা প্রথম শুনলেন আর কি, ভেবেছিলেন যে এটা একটা আলাদা খাবার। হ্যাঁ, ঠিকই, কিন্তু এমনিতে কলাটা রোজ, মানে কোনো একটা ফল তো আর নানান রকম এখানে পাওয়া খুব একটা যেত না। কলা বিকেলের টিফিনে একটা থাকতো, আর চা রোজ থাকতো না। বানের সঙ্গে চাটা, মানে ওই বান রুটি, মানে যেটা ওইটা চায়ে ডুবিয়ে খাওয়াটা, ওই বান চা কলা তাড়াতাড়ি বলতে বলতে বান চাকলা, ওটা যে কোনো কারোরই মনে হতে পারে এটা নতুন কিছু খাবার হবে, কিন্তু ওটা ভালো। আর বিশেষ করে বানটা বেশ পরিমাণটা পেট ভরার মতো ছিল। আর বিকেলে খেলে এসে যখন খেতাম, ওটা ছোটরা সবসময় খেলার মাঠে যাওয়ার আগে খেয়ে যেত, আর বড়রা খেলার পর এসে খেত। বানটা অন্তত আমাদের খুব একটা প্রিয় ছিল। এমনি আর কোনটা আপনাদের কিচেনের প্রধান আকর্ষণ ছিল খাবারের? কিচেনে এমনিতে খাওয়া তো সবসময় ভালো, একটা খুব সুন্দর মেনু, মানে যাতে একটা কমপ্লিট থাকে সব মিলিয়ে। কিন্তু ওই রোজ ওই একঘেয়ে রান্না খেতে খেতে মানে ওই ভাল লাগতো না। ওই সপ্তাহে একদিন মাংসটা, তাও সেও একরকমই প্রায় হতো। ফলে ওই একটু ভেরিয়েশন, যেগুলো ওই যে কোনো দিন একটু ওই অবিষ্ণান্ন হবে ইত্যাদি। এমনিতে নিরামিষ খুব প্রিয় ছিল না, কিন্তু ওই একটু বেশ সবজি দিয়ে, শিম টিম দিয়ে, ডাল, একটু ঘি, দই বোঁদে পাওয়া যাবে, ওইগুলো বিশেষ আকর্ষণ ছিল। আর এমনিতে ওই সবই একঘেয়ে হয়ে যেত বলে খুব আলাদা করে খুব বিরাট আকর্ষণ ছিল না। ওই এক একজনের এক একটা ভালো লাগতো। আমাদেরও খুব একঘেয়ে হয়ে যেত। এমনি রবিবারের রাত্রিবেলায় মাংসের ঝোল, ওইটা একটা পাতলা মাংসের ঝোল আর আলু সেদ্ধ। তোরা যখন চিকেন, ওটা আমরা ছাত্র যখন মাটন, বাপরে। আচ্ছা। এবং আমি যখন এই পোলট্রি ফার্ম ব্রয়লারের করেছিলাম, ওই জগাদা তখন গৌতম তালুকদার খুব বলেছিলেন যে মুরগি চালু করো, কম দামে হবে, একটু বেশি করে দিতে পারবে। বলো না, পাঠওয়ান কিচেনে মুরগি। তারপর যখন কাজে যোগ দিলাম তখন দেখছি যে না, মুরগি চালু হয়ে গেছে। না, কিন্তু মাছ ডিম তো প্রতিদিন দিত আমাদের, ওইটা খেতেও এবারে একটানা দীর্ঘদিন ধরে খেলে ওটা তো একঘেয়ে লাগবে। মাছের বদলে বা ডিমের বদলে নিরামিষ যেটা দিত অনেকে খেত, তো ওইটার প্রতি সেই কারণে আমাদের একটা আলাদা আকর্ষণ হতো। মানে দুটোর সাবস্টিটিউশন এই দুটোর মধ্যে হয় না, মাছের বদলে আলু ভাজা, কিন্তু আলু ভাজার জন্যই আমাদের একটা, না ওইটার জন্য মনে আছে কিনা জানি না, ওই এক একদিন হঠাৎ কারোর ইচ্ছে হলো যে না আমি নিরামিষ খাবো, কারণ নিরামিষ অল্টারনেটিভটা বেটার হয়েছে, ওটা হতো না। ওটা প্রথমেই অ্যানাউন্স করে দিতে হতো, কারণ একটা পরিমাণ ঠিক করতে হবে যে কে বাপু মাছ খাবে না, তাও সেটা সহজ ছিল না, কেন খাবে না বলতে হতো।
ডাক্তারের কথা হ্যানা ত্যানা এইসব যাবে, সেইগুলো মিথ্যে কথা বলে দিত। কিন্তু ওই নিরামিষ খাবে তো রোজই খাবে, ডিমের বদলে নিরামিষ তো রোজই নিরামিষ। সে আমাদের মেটেকোনার ছাত্র, খুব সুন্দর, মানে খুবই ভালো মানুষ ছেলে, আমিনুল। ও যেমন মাংসের দিন নিরামিষ খেত, যে মাংস খায় না, তো মাংসের দিন নিরামিষ, সেটা যাই মাংসের দিন একটু তো নিরামিষটাও একটু হয়, ধোকা নয় ছানা একটা কিছু একটু স্পেশাল কিছু হতো। পরে একবার ও পাশ করে যাবার পর একবার ঈদের নেমন্তন্নে সেইখানে গিয়ে শুনি যে দিব্যিও সব খায়, মাংসও খায়। খুব একটু লজ্জিত হয়ে বললো আসলে মানে ওই আর কি মাংস ওই বাড়িতে ওই নিয়ে তো বলেছিল যে মাংসের দিন খেতে হবে না মাংস, কারণ এটা সমাধান, কারণ একটা বাড়ির প্রচলিত সংস্কার। সত্যি ওই জটিলতার কি দরকার, নিজের আধুনিক মনস্ক যা হবে হবে, কিন্তু বাড়ির লোককে আর অযথা বিব্রত করার দরকার নেই। এটা মজা লেগেছিল শুনতে পরে। না, এটাই খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। মানে সমাজ আছে, সমাজের নানা রকমের রীতিনীতি, তার আচার আছে। আর কোনো একটা প্রতিষ্ঠান যখন তৈরি হয়, যখন যে কোনো প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান হতে পারে, তার সঙ্গে সমাজের ওই সকল রীতিনীতি আচার বিচারের কি আন্তঃসম্পর্ক হবে। মানে প্রতিষ্ঠান সেটা সমাজেরই অংশ, কিন্তু রিলেটিভলি একটা ডিফারেন্ট সোশ্যাল স্পেস। এবার সেখানে যে সোশ্যাল গ্রুপিংগুলো তৈরি হয়, তার মধ্যে দিয়ে যে মানুষ গড়ে ওঠে, না সেখানে একটা ডিফারেন্ট একটা আপনার সুযোগ সম্ভাবনা থাকে, স্থান এবং কাল, হ্যাঁ, কোন সময় হচ্ছে এবং কোথায় হচ্ছে। আমার বাবা যেমন ওই বনগাঁর কাছাকাছি মছলন্দপুরের কাছে একটা গ্রামের উন্নয়নের জন্য খুব সুপরিকল্পিতভাবে এবং নিজে সেখানে গিয়ে থেকে গ্রামের মানুষের সঙ্গে বন্ধুত্ব করে শুরু করেছিলেন বিকাশ কেন্দ্র। সেইখানে ওই মুসলিম প্রধান এলাকা, কিন্তু ওই ধরনের জটিলতা যাতে না হয়, একেবারে প্রাতিষ্ঠানিকভাবে যা কিছু খাওয়া দাওয়া হবে সব নিরামিষ, তাহলে আর কি ওই ধরনের জটিলতার সুযোগ থাকে না। এটা একটা মানে সহজ সমাধান। কিন্তু তারপর ধীরে ধীরে যখন পারস্পরিক সম্পর্ক, ভরসা, যুক্তি দিয়ে কথা বলার জায়গা তৈরি হয়, যখন মানুষ বুঝতে চায় একে অন্যকে, বা অনেক কিছু গ্রহণ করা সহজ হয়, তখন এগুলো ভাবা যায়। কিন্তু প্রথমেই একেবারে বিপ্লব করে ফেলবো, হ্যাঁ, মানে সেটা রবি ঠাকুরও জানিস তো অনেক কিছু, তুই আমার থেকে বেশি জানিস, পড়াশোনা করছিস এখন। আমাদের শুরুতে যে শান্তিনিকেতনের জটিলতা ছিল, তাই না? হ্যাঁ, এবং সেই ইতিহাসটা খুব ইন্টারেস্টিং। মানে বল শুনি। ওইটা মানে এখানে যখন রবীন্দ্রনাথ যখন 1901-এ দায়িত্ব নিচ্ছেন এখানে স্কুল তৈরি করবার, তখন তো এখানে প্রথম নিয়ে আসছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়কে। উনি অল্প দিনই ছিলেন, কিন্তু ব্রহ্মবান্ধব উপাধ্যায় তখন হিন্দু সমাজের একজন আইকন। মানে উনি নিজেকে হিন্দু ক্যাথলিক বলতেন, কিন্তু হিন্দু আচার বিচার, পুরনো পদ্ধতি, বর্ণাশ্রম, এইগুলোর পুনরুদ্ধার করবার জন্য মানে যারা আর কি বক্তব্য রাখতেন তাদের অন্যতম এবং একজন মানে খুবই পরিচিত মুখ তখন ছিলেন। তো ওর সময়ে এখানে আশ্রমে ওর এক শিষ্য, তিনিও এখানে পড়াতেন, রেবাচাঁদ, পরে অনিমানন্দ নাম নিয়েছিলেন। উনি ব্রহ্মবন্ধব উপাধ্যায়ের যে জীবনী লিখেছেন তাতে এটা পাওয়া যায় যে এমনি এটা তো সকলেই জানে যে ব্রাহ্মণ অব্রাহ্মণ আলাদা পংক্তিতে খাওয়ানো হতো, বলছিলাম। হ্যাঁ, এইটা তো সকলেই জানেন, এটা তো। কিন্তু ইভেন ওই জীবনীতে পাওয়া যায় যে ব্রাহ্মণ ছাত্ররা সাদা রঙের সিল্ক, কায়স্থ এবং বৈদ্য ছাত্ররা লাল রঙের সিল্ক, এবং বৈশ্য ছাত্ররা হলুদ রঙের সিল্কের কাপড় পরতো। এরকম? হ্যাঁ, মানে তখন তো ইউনিফর্ম খুব, ইউনিফর্ম কিছু ছিল না, কিন্তু এই যে রবীন্দ্রনাথ গুরুদেব, বাকিরা শিষ্য আর কি, সেটা দীক্ষিত না, মানে কোনো বিশেষ অকেশনে না, এমনি রেগুলারলি পড়তেন সকালবেলায় উঠে। রেবাচাঁদের, হ্যাঁ, এটা রেবাচাঁদের জীবনীতে পাওয়া যায়। কিন্তু এই মানে রেবাচাঁদ যেটা লিখেছেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের জীবনী, তাতে পাওয়া যায়, কিন্তু এটা অন্য কারোর লেখাতে পাওয়া যায় না। তো এটা মোটামুটি আমার ধারণা এটা যে এটা ব্রহ্মবান্ধবের সময়েই ছিল, এবং তারপরে আর এই ব্যাপারটা আলাদা কাপড় পরার ব্যাপারটা ছিল না। কিন্তু ব্রাহ্মণ অব্রাহ্মণের ব্যাপারটা দীর্ঘদিনই ছিল। এইটা ইন্টারেস্টিং ব্যাপার এই জন্য যে মানে এটা যে এখানে ছিল, এই মানে ব্রহ্মবান্ধব যেভাবে হিন্দু সমাজের রীতিনীতি পুনরুদ্ধারের কথা যেরকম বলেছেন, এইটা সেই অর্থে
সেটা ছিল না, তার কারণ এটা সমাজেও উপস্থিত ছিল, মানে পুরনো মানুষ, বয়স্ক মানুষদের সঙ্গে এখনও কথা বললে জানা যাবে, আমি যেটা জিজ্ঞাসা করে দেখেছি, যে ব্রাহ্মণদের আলাদা পংক্তিতে খাওয়ানো হতো, এটা সমাজে এটা সর্বত্রই সর্বত্রই ঠিক। সর্বত্রই আলাদা পংক্তিতে খাওয়ানো হতো। এবং এই প্রসঙ্গে রবীন্দ্রনাথের একটা চিঠিও আছে, কুঞ্জলাল ঘোষকে লেখা, এবং ওইটাই প্রভাত কুমার মুখোপাধ্যায় বলেছেন যে শান্তিনিকেতন আশ্রমের প্রথম কনস্টিটিউশন, মানে লম্বা চিঠি, হ্যাঁ হ্যাঁ, নিয়ম কানুন লেখা, নিয়ম যেটা কানুন, চিঠিতে, ঠিক, তাতে ঠিক। উনি লিখেছেন সেটা হচ্ছে যে হিন্দু সমাজের রীতিনীতি আচার বিচার যদি কেউ পালন করতে চায় তাহলে তাকে বিদ্রূপ করা হবে না বা বাধা দেওয়া হবে না, হুম, এবং খাবার ঘরে, আহার স্থানে বা রন্ধনশালায় হিন্দু সমাজে যাহা কিছু অপালনীয় সেই সকল জিনিস করে কাউকে কোনো ক্লেশ দেওয়া হবে না, এইটা একেবারে স্পষ্টভাবে লিখেছিলেন। তো তার অর্থ এটাই দাঁড়াচ্ছে যে মানে এইটা ওই পুনরুদ্ধারের চাইতেও সমাজে যেটা ছিল সেটারই একটা কন্টিনিউয়েশন এখানেও হচ্ছে, মানে ওই আর কি একটা অযথা জটিলতা অযথা তৈরি ছিল। না করা, মানে আসল কাজটা যাতে, মানে সেটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বা ছোটদের যেভাবে উনি চাইছেন বড় হোক, চাইছেন, তার মধ্যে অযথা ওই একটা বৈপ্লবিক সিদ্ধান্ত নিতে মানে যে প্রথমেই জটিলতা একটা কোথাও এই হতে রকমের পারে। সিচুয়েশন তৈরি না করতেই চাইছিলেন, বা উনি তখন এটা ওনার ভাবনার মধ্যেও ছিল না, এটাই মনে হয়েছিল যেটাই হ্যাঁ, স্বাভাবিক। এটাই মনে হয়েছিল যে এটাই স্বাভাবিক না। কিন্তু এইখানে একটা ইয়ে আছে যে শিবনাথ শাস্ত্রী, সাধারণ ব্রাহ্ম সমাজের, উনি 1901 বা তার আগেই একটা বক্তৃতা দিয়েছিলেন যেটা এই জাতির উপরে, যে বক্তৃতাটা পরে প্রিন্টেড হয়েছিল, আমি ওইটা পড়েছি। ওইটাতে শেষে বলছেন যে জাতি ব্যবস্থা বা বর্ণ ব্যবস্থা যদি একটা গাছ হতো তাহলে এক কোপে তাকে কেটে ফেলতাম। হ্যাঁ, মানে আমি বলছি যে সাধারণ ব্রাহ্ম সমাজের এই একটা অ্যাটিটিউড, এবারে এইটা সেই অর্থে এখানে ওই যে কন্টিনিউয়েশনে ছিল, পাল্টানোর কোনো প্রচেষ্টাও ছিল না। কিন্তু এটাকে এইটাও বলা যায় যে শিবনাথ শাস্ত্রী সাধারণ ব্রাহ্ম সমাজের, তারা তো পইতে পড়বে না, অব্রাহ্মণকে আচার্য করবে, ইন্টারকাস্ট ম্যারেজ কে সমর্থন করবে, এইটা বলেই সেই সমাজ তৈরি হয়েছে। মানে সেখানে একটা সংস্কৃতি, সেটাকে অ্যাডপ্ট করা বা সেটাতে উন্নীত হওয়ার একটা প্রশ্ন আছে। রবীন্দ্রনাথের ক্ষেত্রে কাজের যে উদ্দেশ্য বা অ্যাপ্রোচ, এটা অনেক বেশি মানে অ্যাডপশনের চাইতেও অ্যাকোমোডেটিং একটা ব্যাপার ছিল, সেটা ঠিক। সেইটার কারণেই আমার ধারণা এটা ওটা ওই কি বলে, এই যে ব্রাহ্মণদের উদ্দেশ্যে যে ধর্মশিক্ষাটা কিভাবে হবে না হবে, এবং সেখানে সব রকম গুণামি সচেতনভাবে এড়িয়ে চলতে হবে, এই ধরনের কথাবার্তা তো আছে। হ্যাঁ, এটা রবীন্দ্রনাথের ক্ষেত্রে আছে, কিন্তু খাবারের এই জায়গাটাতে না, কারণ এই জিনিসটা এটা কতদূর পর্যন্ত ছিল, কারণ আমি হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের একটা লেখাতে পড়েছি যে উনি তখন কিচেনের দায়িত্বে আছেন, তখন ভূপেন্দ্রনাথ সান্যাল মানে প্রধান দায়িত্বে, ওই সময়ে উনি কিচেনের দায়িত্বে আছেন। এবারে ওনার সব কাজ সেরে দুপুরবেলায় কিচেনে যেতে একটু দেরি হতো, তো উনি তখন অধিকাংশ জনেরই খাওয়া হয়ে গেছে, উনি গেছেন, উনি গিয়ে শুনছেন, মানে কোনো একদিন, হ্যাঁ কোনো একদিন, যে কোনো এক অস্পৃশ্য বালকের স্পর্শ দোষে অন্ন দূষিত হইয়াছে, ঠিক আছে। তো উনি বলছেন যে আমরা বাকি যারা ছিলাম তারা আর কি দুগ্ধাদি খেয়ে চলে আসলাম, ঠাকুর চাকরেরা জিজ্ঞাসা করলো যে আমরা কি করব, তাতে উনি বললেন যে তোমরা কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করো, কিন্তু কর্তৃপক্ষ কী করেছেন উনি জানেন না। উনি এই গল্পটা বলছেন যে রবীন্দ্রনাথের ক্ষমাশীলতার প্রসঙ্গে, আচ্ছা, মানে কেন না এইটাকে নিয়ে, এইটা উনি ওনার দাদা কাজ করতেন জোড়াসাঁকোতে, তো উনি জোড়াসাঁকো, হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের দাদা কাজ করতেন জোড়াসাঁকোতে, উনি জোড়াসাঁকোতে যখন গেছেন তখন ওর দাদার মুখে শুনেছেন যে কোনো একটি সমস্যা হয়েছে, তাতে রবীন্দ্রনাথ একটু বিরক্ত হয়েছে। বলেছেন যে কি সমস্যা, তো তাতে বলেছেন যে তুমি নাকি 40-42 জনের ভাত নষ্ট করেছো, তাতে হরিচরণ বন্দ্যোপাধ্যায় একটু চিন্তিত হয়েছে। এবং দাদা বলেছেন যে রবীন্দ্রনাথ তো বড় মনের মানুষ, তার উপরে কবি মানুষ, তো এত চিন্তিত হওয়ার তোমার কিছু নেই, উনি ভুলে যাবেন। পরে হরিচরণ বন্দ্যোপাধ্যায় এখানে ফিরে এসে কোনো একদিন কিচেনের কাজেই রবীন্দ্রনাথের কাছে গেছেন, তো সেটা কথাবার্তা হয়েছে। তারপরে জিজ্ঞাসা করেছেন যে আপনি কি আমার উপর অসন্তুষ্ট আছেন, আমি কি কোনো দোষ করে ফেলেছি। তখন রবীন্দ্রনাথ বলেছেন যে তুমি শুনলাম 40-42 জনের ভাত নষ্ট করেছো। তখন হরিচরণ বন্দ্যোপাধ্যায় পুরো ঘটনাটা বলেছেন যে অধিকাংশ জনের খাওয়া হয়ে গেছিল, আর ভাত নষ্ট হয়নি, মানে ভাত বেশি নষ্ট হয়নি। এই প্রসঙ্গে এই গল্পটা বলেছেন, মানে ইট ওয়াজ ভেরি ন্যাচারাল হেয়ার দেয়ারফর। তো ওই অর্থে এটার খুব একটা ইয়ে ছিল না। কিন্তু আমি এই আরেকটি বইয়ের মানে আরেকটি লেখা পড়েছি, এইটার আমি কখনো বইটা আমি চোখেও দেখিনি বা বইটা আমি পিডিএফ বা এই আকারেও পাইনি, লাইব্রেরিতেও খুঁজে পাইনি। আশ্রম স্মৃতি বলে ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ধিমু নামে লিখতেন, না আমিও দেখিনি। ওর মেয়ের ছেলে
উদয়ন বন্দ্যোপাধ্যায় বা বিনায়ক বন্দ্যোপাধ্যায় এরকম কিছু নাম আনন্দবাজার পত্রিকায় একটা লিখেছিলেন লেখা, তাতে ওই বইটা থেকে কোট করেছেন, সেটা হচ্ছে যে মানে আশ্রম স্মৃতি থেকে উদ্ধৃত করে আর কি লিখেছেন, মানে ওই বইয়েরই অংশ, তার মানে যে ব্রাহ্মণ অব্রাহ্মণ আলাদা পংক্তিতে হতো এবং ব্রাহ্মণদের জন্য একটা উঁচু চাতালে বসে খাওয়ার ব্যবস্থা ছিল এবং খাবার সময় কথা বলা যাবে না, এরকমের একটা নিয়ম ছিল। মানে এটা ধীরেন্দ্রনাথ মানে ধিমু লিখছেন? হ্যাঁ, ধিমু লিখছেন। তো রবীন্দ্রনাথ খেতেন অব্রাহ্মণদের সঙ্গে বসে নিচে, এবং যেহেতু রবীন্দ্রনাথ দূরে আছেন সেই কারণে হচ্ছে যে উনি খুব একটা, ওরা যারা ব্রাহ্মণরা যারা উপরে খেতেন তারা ওটা মানে কথা বলা যাবে না এই নিয়মটা খুব একটা পালন করতেন না, মানে একটু অল্প বিস্তর কথা বলতেন। গুরুদেব সঙ্গে নেই? হ্যাঁ, গুরুদেব সঙ্গে নেই, অতএব অল্প বিস্তর গল্প করতে করতে খাওয়া যায়। তো রবীন্দ্রনাথকে একদিন এরকম প্রণাম করতে গেছেন, তো রবীন্দ্রনাথ বলেছেন যে ব্রাহ্মণত্বের বড়াই করো, এদিকে ব্রাহ্মণের যা যা কিছু পালনীয় সেগুলো তো কিছুই পালন করো না। তো তাতে উনি খুবই মর্মাহত হয়েছিলেন। তো এইখান থেকে এই রেফারেন্সটা পাওয়া যায় যে ধীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় কিন্তু তাহলে এইটা বলছেন যে রবীন্দ্রনাথ অব্রাহ্মণদের সঙ্গে বসেই খেতেন। এবং কোথাও একটা ওই যে ব্রাহ্মণের যা কিছু পালনীয় পালন করো না, মানে কোথাও ভেতরে একটা ভেতরে রয়েছে আর ঠিক 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 মানে ভেতরে একটা আছে, কিন্তু ওটা উনি তো সব মানে সবকিছু কোনো কিছু উনি চাপিয়ে দিতে চান না, মানে আপনা থেকেই হবে। যেটা কথাটা শুনে মনে হলো, যদি বলে থাকেন যে তাহলে আচ্ছা খেতে খেতে কথা বলার সময় তো দিব্যি বলতে হ্যাঁ আলাদা বসে। এবং এটা যে সমাজেও উপস্থিত ছিল, মানে রবীন্দ্র জীবনী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা, তাতে পাওয়া যায় যে অনেক ছাত্রছাত্রী, এই মানে ছাত্রী তখন ছিল না, অনেক ছাত্রের অভিভাবকেরা তাদেরকে ছাড়িয়ে নিয়ে চলে গেছিলেন কেবলমাত্র এই খাওয়ার অব্যবস্থা, জাতি ভেদ যথেষ্ট মানা হচ্ছে না এখানে, সেই কারণেও অনেকে ছাড়িয়ে নিয়ে চলে গেছিলেন। কিন্তু এইটা হচ্ছে যে তারপরে অসহযোগ আন্দোলন যখন শুরু হচ্ছে, রবীন্দ্রনাথ এখানে নেই, তখন বিদুশেখর হচ্ছে যে শওকত আলীকে, এই গল্পটা তো খুবই মানে প্রচলিত, মুস্তাফা আলী লিখেছেন যে শওকত আলীকে সঙ্গে করে নিয়ে খাবারের ঘরে ঢুকছেন এবং খাওয়া দাওয়া হচ্ছে। এন্ড্রুজ একটা চিঠি লিখেছিলেন তখন। আচ্ছা, এন্ড্রুজ এই ঘটনাটার পরেই, জাস্ট পরেই হচ্ছে যে একটা চিঠি লিখেছিলেন রবীন্দ্রনাথ তখন বাইরে, যে মানে at last there are no Brahmin lines, all are having food together because nobody cares a pin about it। এই খাবারের প্রসঙ্গেই মানে মুস্তাফা আলী কিন্তু এখানে প্রথম মুসলিম ছাত্র মুস্তাফা আলী, কিন্তু তার আগেও ত্রিপুরার আদি ব্রাহ্ম সমাজের একজন ডাক্তার মুসলিম ছিলেন। তো তিনি তার ছেলেকে এখানে ভর্তি করবার কথা উঠেছিল, তার ছেলেকে ভর্তি এখানে করা যায়নি, তার কারণ হচ্ছে যে ওই খাবার কোথায় রাখা হবে, তাকে কিভাবে খেতে দেওয়া হবে, এই কারণেই তার ছেলেকে ভর্তি করা যায়নি। মানে এটা প্রভাত কুমার অসুবিধা, হ্যাঁ এইটা প্রভাত কুমার লিখছেন। তবে এইটাতে ক্ষিতিমোহন সেন পরে একটি লেখাতে লিখেছেন যে কয়েকজন, মানে কোটেশনের মধ্যে কয়েকজন 2-4 জন নিষ্ঠাবানটা কোটেশনের মধ্যে লোক ছাড়া বাকি কেউই, মানে বাকি প্রত্যেকেই অস্পৃশ্যদের হাত থেকে তো জল গ্রহণ করতোই, কিন্তু মানে ইভেন খাবারও খেত, অন্নও খেত। এইটা নিঃসন্দেহে অনেকেই ছিলেন এরকম, তবে এটা আমার মনে হয় যে এটা 2-4 জন কেবলমাত্র নয়। তার কারণ হচ্ছে যে এন্ড্রুজ, এই যে বললাম, এন্ড্রুজ কিন্তু এই চিঠিটা লেখার 4 মাস আগে লিখছেন যে গুজরাটি ছাত্ররা এখানে এসেছে, তাদের খাবারের জন্য আলাদা ব্যবস্থা হয়েছে, এবং এন্ড্রুজ সেখানে অ্যালাউড নন ভিতরে যাওয়ার জন্য। তো এই সিচুয়েশনটা উনি যতটা ক্ষিতিমোহন সেন যতখানি 2-4 জন লোক বলে দেখিয়েছেন, আমার ধারণা এটা আরেকটু বেশি হবে, বা উল্টো দিকটা 2-4 জন হয়তো, মানে সবার হাতে সবকিছু খায়, এইটা হয়তো 2-4 জন, হ্যাঁ সেটাও হতে পারে, জানি না।